এই কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে এটা সঠিক একটা আন্দোলন হয়েছে। যে এই আন্দোলনটা যেটা ফোরাত ভাই বলছেন এবং হাসনাত ভাই বলছেন, এই আন্দোলনটা যুক্তিক আন্দোলন। কারণ এইভাবে মেধাকে ধ্বংস করে দেওয়া যায় না। মেধাকে অবমূল্যায়ন করলে রাষ্ট্র এবং জাতি কিন্তু একসময় অনগ্রসর হয়ে যাবে। যে অনগ্রসরদেরকে আমরা এগিয়ে আনার জন্য কোটা সিস্টেম করেছি, সেটা কিন্তু আমাদের জন্য বুমেরাং হবে। এই কোটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কোনটা জানেন? যখন কোটা প্রবর্তন হলো, মেধা যখন পিছিয়ে গেল, কুমিল্লা, সিলেট, এক্স্যাক্টলি কুমিল্লা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি বলতেছি কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশাল কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থী এবং দেশের জনগণ যারা এই দাবি আদায় করেছিল, তাদের প্রতি যে অবস্থাটা আজকে সৃষ্টি হলো, সেটার জন্য অনাকাঙ্ক্ষিত আমি বলবো। তবে আমি কোটা সংগ্রামে যারা রাজপথে ছিল তাদের একজন সহকর্মী ছিলাম, আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি। আজকে যে কথাটা উঠে এসছে কোটা নিয়ে, কথাটা কোটার প্রবর্তন কিন্তু এই উপমহাদেশের রেকর্ড আছে। যেটা হাসনাত ভাই বলছেন যে ৭২ সালে স্বাধীন দেশে এই কোটা প্রবর্তন করেছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। আমি সম্মান করি আদালতকে। দীর্ঘ সময়ের পরে আদালত এ রায়ে এসে যে কথাটা হাসনাত ভাই বলছে, ওনারা ২০২০ সালের ১/২৬ যে আদেশটা, সরকারি এসআরটা, প্রজ্ঞাপনটা, সেটা বাতিল করেছেন। সেটা যদি বাতিল করেন তাহলে আপনার মুক্তিযোদ্ধা কোটাটা বহাল না, ৫৬% বহাল হচ্ছে। তা আদালতে ফরাদ ভাই মামলা করলো মুক্তিযুদ্ধের সন্তানরা, তাদের কোটা ফেরত পাওয়ার জন্য। এখন আমাদের মাননীয় আদালত রায় দিল যে ওই যে প্রজ্ঞাপনটা জারি করেছিল, সে টোটাল প্রজ্ঞাপনটাই বাতিল করে দিলেন। এখন হাসনাত ভাই বলছে যে কালকে আমাকে কোর্টে দাঁড় করাবে। হ্যাঁ, রায় হয়ে যাওয়ার পরে আলোচনা সমালোচনা করা যাবে, এটা সাবজুডিস হবে না। আমরা এই জন্যই ব্যাখ্যাটা করলাম যে আমি হলাম মুক্তিযোদ্ধা কোটার পক্ষে, উচ্চতর আদালতে গেলাম রিলিফ পাওয়ার জন্য। তা আপনি রায় দিবেন যে না, মুক্তিযোদ্ধা কোটাটা বাতিল হয়েছে, এটা সঠিক হয় নাই এই প্রজ্ঞাপনে, সেহেতু এটা প্রত্যাহার করা হলো বা এটা স্থগিত করা হলো। কিন্তু আপনি কি করলেন, টোটাল প্রজ্ঞাপনটাই ৫৬% প্রজ্ঞাপনটাই আপনি অবৈধ ঘোষণা করে ওপেন করে দিলেন। এখন ফোরাত ভাই আছে, হাসনাত ভাই শুনেন, এক সময় এই কোটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কোনটা জানেন? যখন কোটা প্রবর্তন হলো, মেধা যখন পিছিয়ে গেল, কুমিল্লা, সিলেট, এক্স্যাক্টলি কুমিল্লা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি বলতেছি কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশাল এই জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোটা প্রবর্তন হওয়ার পরে। কেমনে হয়েছে হাসনাত ভাই এটার ব্যাখ্যাটা দিয়েছেন যে ৩০% আপনি মুক্তিযোদ্ধাকে দেওয়ার পরে ১৯৭৪ সালে আবার একটা প্রজ্ঞাপন জারি হলো, জেলাভিত্তিক আবার 10% দেওয়া হইলো, প্রতি জেলায় 10% দেওয়া হইলো। দেন ৩০% তো পেয়ে গেল, প্রত্যেক জেলা থেকে কিন্তু মুক্তিযোদ্ধারা ৩০% পাবে। আবার এই স্পেশালি জেলার জন্য 10% করে দেওয়া হলো। এখন দেখা গেল কি, আপনাকে একটা আমি সমীকরণ দেখাই, ফরাদ ভাই আছেন, হাসনাত ভাই আছেন। সমীকরণটা হলো পার্বত্য চট্টগ্রাম এর ৩টা জেলা আছে, অনগ্রসর, সেখানে লেখাপড়া তেমন নাই। সেই কোটাগুলিতে কি হলো জানেন? কত বড় টেম্পারিং হয়েছে, এই সত্যটা জাতির জানা উচিত। জানা নাকি আপনার পার্বত্য চট্টগ্রামে হিলে মাইগ্রেটেড হয়ে গেল বা সেটেলার হিসাবে গেল, তো সেহেতু সে খাগড়াছড়িতে যে কোনো একটা উপজেলার নাগরিক বা থানার নাগরিক, সেহেতু সে সার্টিফিকেট পেয়ে গেল খাগড়াছড়ির আদি মানে জনগোষ্ঠী হিসাবে। দেখা গেল ওই যে অনগ্রসর চাকমা, আপনার তিরপা, মগ বা এই যে এই সমস্ত উপজাতিরা
তারা কিন্তু এই সুযোগটা নিতে পারে নাই। দেখা গেল কুমিল্লার লোকটা বললেন নাকি ওই খাগড়াছড়ির কোটায় চাকরি পেয়ে গেছে, নোয়াখালীর লোকটা ওই রাঙ্গামাটিতে ওই কোটার কারণে চাকরি পেয়ে গেছে। কিন্তু হয় যাদের জন্য এই কোটাটা বরাদ্দ করা হয়েছিল নি জাতি গোষ্ঠীর 5%, তারা কিন্তু ওই সুযোগটা নিতে পারলো না। এখন আপনারা আমি আর একটা জিনিস দেখাই, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ শিক্ষার হারে এখনো কিন্তু তারা কুমিল্লা থেকে অনেক পিছিয়ে, বরিশাল থেকে বা উত্তরবঙ্গ থেকে অনেক পিছিয়ে। এই ঢাকাকে আমি বললাম, গ্রেটার ঢাকা শিক্ষার দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে। দেখা গেল যে আমি ফেনীর লোক, নারায়ণগঞ্জে আমি সেটেলড হয়েছি, আমার ছেলে মেয়ে এখানে জন্মসূত্রে নারায়ণগঞ্জের অধিবাসী, সে নারায়ণগঞ্জের কোটায় কিন্তু চাকরিটা পেয়ে গেল, খয়েরেজ কিন্তু সে ফেনীর অধিবাসী, কিন্তু জন্মসূত্রের কারণে বসবাসের কারণে সে নারায়ণগঞ্জের কোটায় চাকরিটা পেয়ে গেল। এই কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে এটা সঠিক একটা আন্দোলন হয়েছে। যে এই আন্দোলনটা যেটা ফরাদ ভাই বলছেন এবং হাসনাত ভাই বলছেন, এই আন্দোলনটা যুক্তিক আন্দোলন, কারণ এইভাবে মেধাকে ধ্বংস করে দেওয়া যায় না। এই সেক্রেটারিয়েট চালাতে হলে, যেটা ফরাদ ভাই বলছে, মির্জাউল কায়েসের কথা বলছে, যে এই সেক্রেটারিয়েট চালাতে গেলে মেধার প্রয়োজন আছে। এখানে যদি কোটার কারণে যদি একজন, যে কথাটা জাতীয় পার্টির সেক্রেটারি মুজিবুল হক চূন্য বলছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এমন বিচারপতি আছে থ্রোলি থার্ড ক্লাস, ওই কোটার কারণে কিন্তু তারা এই সুযোগগুলি নিচ্ছে। মুজিবুল হক চূন্য সংসদে দাঁড়ায় বলছে যে থ্রোলি থার্ড ক্লাস, তার মানে মেট্রিকও থার্ড ডিভিশন, আইও থার্ড ডিভিশন, এরকম আর কি, এটা থার্ড ক্লাস বলছে, যে সবাই থ্রোলি থার্ড ক্লাস। এখন আমার কথাটা হলো, মেধাকে অবমূল্যায়ন করলে রাষ্ট্র এবং জাতি কিন্তু একসময় অনগ্রসর হয়ে যাবে। যে অনগ্রসরদেরকে আমরা এগিয়ে আনার জন্য কোটা সিস্টেম করেছি, সেটা কিন্তু আমাদের জন্য বুমেরাং হবে। আরেকটা কথা দেখেন আপনি, এটা সাবেক কথা বলি আর এখন একটা বর্তমানের কথা বলি। জনাব ওয়াহিদুজ্জামান সাহেব, উনি সচিব ছিলেন, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেখিয়ে উনি 2 বছর ওনার চাকরি এক্সটেনশন করেছিলেন। পরবর্তীতে তদন্ত করে দেখা গেল ওয়াহিদুজ্জামান সাহেবের যে সার্টিফিকেট সেটা ভুয়া, এবং আদালত কর্তৃক এটার একটা রায়ও আছে যে তার ওই যে 2 বছরে যে বাড়তি টাকাটা নিচ্ছে সেটা তার ফেরত দিতে হবে। কার্যকর হচ্ছে কিনা জানি না। এটা হলো একটা, আপনার বললাম যে সচিব। আরেকটা দেখেন সাম্প্রতিক কালের একটা কথা, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে এডিশনাল আইজি রফিকুল ইসলাম, যাকে নিয়ে এখন পেপার পত্রিকায় তার দুর্নীতি নিয়ে অনেক কথাবার্তা লেখা হচ্ছে, সে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, তার মানে তার বাবার মুক্তিযোদ্ধা ছিল, সেই সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম পুলিশ সার্ভিসে চাকরি নিয়েছে। পরবর্তীতে যখন তদন্ত করে দেখা গেল তার বাবা আদৌ মুক্তিযোদ্ধা ছিল না। এই যে অনিয়মগুলি একের পর এক এই কোটা সিস্টেমের মধ্যে পড়েছে, যার কারণে কোটার যে একটা সৎ উদ্দেশ্য ছিল ফরাদ ভাই, সেই উদ্দেশ্যটাকে ব্যাহত করা হয়েছে। 56% যদি, যেটা নাকি হাসনাত ভাই বলল, আপনি কোটার প্রজ্ঞাপনটা আপনি বাতিল করে দিলেন মহামান্য হাইকোর্ট। বিচার চাইলাম আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার কোটাটা বহাল করেন, আপনার টোটালটাই আমরা বাতিল করে দিলেন। 56% বাতিল করে দেওয়ার পরে এখানে কি হচ্ছে ফরাদ ভাই, যেহেতু সরকার আপনার, এই সরকার কিন্তু বারবার কিন্তু আদালতের উপর নির্ভর হচ্ছে। যখনই কোনো ঘটনার চাপের মুখে তারা করে ফেলছে, পরবর্তীতে বাইপাস করে তাদের যে কোনো লোকজনকে সেখানে সাজিয়ে আদালতের দ্বারস্থ করে দেয়। তখন ওই আদালত থেকে একটা রায় এসে যায়, আসলে সরকার বলে কি, ভাই সর্বোচ্চ আদালতের রায় তো আমাকে মানতে হবে।